রাজধানীর তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটের পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। তো বৃষ্টি নামে গেল ভাই, এখন তো দুর্যোগে খুব চিন্তা বিষয়। 5 দিন ধরে আসছি, একটি গরু বিক্রি করতে পারি নাই। যা আশা ছিল এখন বৃষ্টি নেমে পড়ছে। আকাশে বৃষ্টি, কাস্টমার নাই, আমরা তো বিপদের ভিতরে আছি। তো বৃষ্টি হচ্ছে তাই আসলাম যে হয়তোবা এখন একটা গরু কিনতে পারবো। ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা, খরচ বাড়ায় বেশি দামে হাঁকছেন বিক্রেতা, কাঙ্ক্ষিত বাজেটে মিলছে না গরু। দাম চাইছে 1,10,000, মূলা 70-60। এই গরুর যে দাম চাইছে সেই হিসাবে আমাদের অ্যামাউন্ট নাই। তারা যেভাবে গরু মূল্যাইতেছে এইভাবে গরু বিক্রি করবো, কোনো তো কথা না। বড় বড় গরুগুলো চাহিদা বেশি হয়, পছন্দ হয়েছে নিয়ে নিছি আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। কাল মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। বিদ্যুতের প্রিপেইড মিটারের হিডেন চার্জকে ভুল বোঝাবুঝি বলে দায় এড়ালেন সচিব। ভোগান্তির পরও বললেন দেয়া হচ্ছে ভালো সেবা। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি। এবং বিশ্বকাপে ক্যারিবিয়ানে কিছুক্ষণ পর নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সুপার 8 লক্ষ্য, বিস্ময়কর বক্তব্য শান্তর। নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন সাকিব। শুরুতে পশুর হাটের খবর। রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটে পশু নিয়ে বিপাকে পড়েছেন ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। ভালো ব্যবস্থাপনা না থাকায় বৃষ্টিতে ভিজে নাকাল পশু। অন্যদিকে কাদায় কষ্টকর হয়ে পড়েছে স্বাভাবিক চলাফেরা। এমন অবস্থায় লোকসানের শঙ্কায় খামারিরা। এদিকে ঈদের 3 দিন বাকি থাকলেও রাজধানীর হাটে এখনও জমে ওঠেনি বেচাকেনা। দিনভর ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝুম বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। বৃষ্টিতে শীতল আবহাওয়া জনমনে স্বস্তি দিলেও ভালো ছাউনি আর নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পশুর হাটে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ভোগান্তি। একদিকে কোরবানির পশুগুলো ভিজে হয় নাকাল, অন্যদিকে হাটের মধ্যে কাদায় বিঘ্ন হয়ে পড়ে চলাফেরা। এতে বিকেল থেকে ক্রেতা সমাগম হওয়ার আশা নিরাশায় পরিণত হয় খামারিদের। আমার যেরকম ভাব দেখতেছে বৃষ্টির সময়, তাতে তো আমার সমস্যা দাঁড়া যাচ্ছে, বুঝতে পারবেন। রাস্তায় যারা আছে তারা ভালো আছে, আমরা পানির ভিতরে পড়ে আছি। এখন আজকে কিছু কাস্টমার আসার কথা। প্রতিকূল পরিবেশে গত বছরের মতোই দাম নিয়ে শঙ্কায় পড়েছেন বিক্রেতারা। ছিল এখন বৃষ্টি নেমে পড়ছে, এই আশা এখন করতে পারি না যে গরু বিক্রি হবে। এর আগে দিনভর রাজধানীর বিভিন্ন হাটে কোরবানির পশুর সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় বেশি। জমজমাট না হলেও স্বল্প পরিমাণে বেচাকেনা শুরু হয়েছে ছোট ও মাঝারি আকারের পশু। দাম চাইছিলাম 130, তারপরে 20 বইলা 95 বিক্রি করছি। দাম মোটামুটি কমই আছে, পার্টি আসছে যেমন দেখে সব চলে যাচ্ছে। হ্যাঁ, এবারের মৌসুমে হাটগুলোতে বড় আকারের ফ্রিজিয়ান ও শাহিওয়াল গরুর দাম হাঁকা হচ্ছে 8 থেকে 14 লাখ টাকা। দেশি জাতের গরুগুলোর দাম পড়বে 4 থেকে 5 লাখ টাকা। এছাড়া মাঝারি আকারে এক একটি পশু বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লাখের মধ্যে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বসিলায় পশুর হাটে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, কেবল জমে উঠতে শুরু করেছিল রাজধানীর কুরবানির পশুর হাটগুলো, তো বিকেল নাগাদ হঠাৎ করে বৃষ্টি আসায় কিন্তু আসলে অনেকটা দুর্ভোগ নেমে এসেছে রাজধানীর পশুর হাটে। বেচা বিক্রি অনেকটা থেমে আছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি যে আসলে সকাল নাগাদ কিছুটা জমে উঠতে শুরু করলেও বিকেল নাগাদ যখন বৃষ্টি শুরু হয় ঠিক তখন থেকে কিন্তু আসলে ক্রেতারা একদমই আসছে না, যে কারণে তারা কিন্তু বেচা বিক্রি বাদ দিয়ে বসে আছে এবং তারা অনেকটা শঙ্কার ভেতরে আছেন যে সবশেষ আসলে কি হয় সেটা নিয়ে আসলে তারা ঠিকমতো গরুগুলো বিক্রি করতে পারবে কিনা সেটি নিয়ে আসলে শঙ্কায় আছে। এমনিতে তারা বলছিলেন যে এবার দাম নিয়ে তাদের মধ্যে একটা অভিযোগ। তারা বলছেন যে এবার গরু লালন পালন করেছে, তারা বেশ কিছু খরচ বেড়েছে লালন পালন করার জন্য। গোখাদ্যের খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় খরচটা বেড়ে যাওয়ায় কিন্তু তারা এবার দামটাও একটু বেশি হাঁকছেন, কিন্তু তাদের সেই প্রত্যাশিত অনুযায়ী তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা কিন্তু দাম পাচ্ছেন না। ক্রেতারা কিন্তু দাম শুনেই চলে যাচ্ছেন, এমনটি অভিযোগ তারা করছেন। এরই সঙ্গে তারা যেটি বলছেন যে এবার কিন্তু অনেক গরু আমরা দেখছি হাটে, প্রচুর গরু আছে। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুর বসিলার
এই গরুর হাটে, এবং সেখানে আমরা দেখছি এবং যারা ইজারাদার যারা আছেন তারা বলছেন যে মোট 1 লাখেরও বেশি গরু কিন্তু এখানে তারা এবার এসেছে, এবং সেই গরুগুলো ছোট মাঝারি বড় গরু আছে। সেই গরুগুলো 60-70 থেকে শুরু করে 1 লাখ 2 লাখ এবং 10 লাখ টাকা পর্যন্ত দামের গরু কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে। এই ছিল রাজধানীর কুরবানির পশুর হাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বসুলা পশুর হাটে। এদিকে ঢাকার বাইরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমজমাট হচ্ছে পশুর হাট। দরদামে বেচা কেনার আমেজ হাটে হাটে। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে দাম বেশি হাঁকায় রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যাশিত দামে বিক্রি করতে না পারার হতাশাও রয়েছে। গ্রামের ঘরে ঘরে গভীর মমতায় লালন পালন করা পশু ঈদের ঠিক আগ মুহূর্তে হাটে তোলা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুতে ঠাসা নওগাঁর এই আহসানগঞ্জের হাট। দিনের প্রথম প্রহরে ব্যাপক উপস্থিতি পশুর, ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকেনা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা এবং বিক্রেতার পরস্পর বিরোধী বক্তব্য। ক্রেতাদের দিক থেকে বলা হচ্ছে এবার দরের জায়গাটা বেশি হাঁকা হচ্ছে, আবার অন্যদিকে বিক্রেতারা বলছেন এবার গোখাদ্যের চড়া দরের কারণে এবার গরুর দাম তাদের বেশি হাঁকতে হচ্ছে। আমরা দেখতেছি দাম একটু বেশি চাইতেছে। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলায় ৭৪টি ছোট বড় পশুর হাট বসানো হয়েছে। এই ছিল নওগাঁর হাটের খবর। চলে যাচ্ছি খুলনায়। হাটে আমরা অনেক বড় গরু দেখেছি, যেমন তেমন ছোট গরু দেখেছি, এবং ক্রেতাদের আগ্রহের জায়গা কিন্তু তুলনামূলক মাঝারি আকারের গরু, অর্থাৎ ৮০-৯০ হাজার টাকা থেকে শুরু করে ১,২০,০০০-৩০ হাজার এই দামে বেশি ক্রেতা কিন্তু গরু খুঁজছেন। এর পাশাপাশি কিন্তু আমরা কিছু দামি কিছু বড় আকারের গরু দেখেছি, যেমন ৩ লাখ টাকা গরুর চাহিদাও আমরা দেখেছি। বড় বড় গরুগুলো চাহিদা বেশি হয়, বিক্রেতারা আসলে গরু কম দামে দিতে চাচ্ছে না। মাঝারি আকারের পশু সেই গরুর চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু সেই গরুর দাম বেশি হাঁকছেন। অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন যে সারা বছর তারা যেভাবে লালন পালন করেন সেই অনুযায়ী কিন্তু আসলে দাম পাচ্ছেন না। আমরা এখন একটু ফেনীতে যাব আমাদের সহকর্মী আতিয়ার সজলের কাছে, সেখানকার গরুর হাটের খবর জানতে। ঈদ যতটা ঘনিয়ে আসছে ঠিক তার সাথে সাথে কিন্তু পশুর হাটগুলোতে মানুষের ভিড়ভাট্টা বাড়ছে। যেমন করে প্রচুর সংখ্যক পশু উঠেছে, বিভিন্ন ধরনের গরু, ছাগল, মহিষ, সে সকল কিনতে কিন্তু আবার মানুষ ভিড় জমাচ্ছে সেসব ফেনী শহরের বা ফেনীর বাইরের অনেক বাজারেই। আর জেলা প্রশাসন সূত্রে যেটা জেনেছি, এই কোরবানি উপলক্ষে কিন্তু স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ১২৯টি বাজার রয়েছে। এই ছিল ফেনী শহরের হাসপাতাল মোড়ের সিওপিস বাজার থেকে আতিয়া সজল, সময় সংবাদ। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে এবার বাস, ট্রেন, লঞ্চে স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। তবে বাদ সেধেছে বিকেলের বৃষ্টি। নেই চিরচেনা উপচে পড়া ভিড়, ট্রেনে ওঠার হুড়োহুড়ি। সূচি মেনে কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন ছাড়াই স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। আর সূচি বিপর্যয় ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে সদরঘাটে জলপথে যারা ফিরছেন বিকেলের বৃষ্টি তারা ভোগান্তিতে পড়েন, যদিও যথাসময়ে ছেড়ে যায় দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। সড়কপথে ঈদ যাত্রাতেও অতিরিক্ত ভাড়া আদায় কিংবা ভোগান্তির অভিযোগ করেননি মানুষ। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। স্থানীয় সময় শুক্রবার ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের কার্যক্রম। রিয়াদ থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন ৮৫,২৫৭ জন। শুক্রবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন। ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। এ দিনের নাম ইয়ামুল আরাফা। ১৫ জুন ৯ জিলহজ শনিবার সূর্যোদয়ের পর হাজিদের আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই নিয়ে যাবেন মুয়াল্লিমরা। সেখানে আগে পৌঁছে গেলে ফজর এবং জোহর আসর আদায় করবেন আরাফাতের ময়দানে। আরিফুর রহমান। বিদ্যুতের প্রিপেইড মিটারে নেই কোনো হিডেন চার্জ। এ নিয়ে যেসব অভিযোগ উঠছে তা কেবলই ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব।
অভিযোগ তদন্তে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বলেছেন, পুরো বিষয়টি আদালতকে অবহিত করা হবে। সেবার মান উন্নতি আর হয়রানি মুক্ত করার কথা বলে যে পদ্ধতির পথে হেঁটেছে বিদ্যুৎ বিভাগ, সে প্রিপেড মিটারই এখন গ্রাহকের গলার কাঁটা। ডিমান্ড চার্জ, অদ্ভুত সংখ্যার ওটিপি, মিটার ভাড়া, বিদ্যুৎ বিল সহ নানা বিষয়ে নতুন নতুন অভিযোগ প্রশ্নের মুখে ফেলছে পুরো ব্যবস্থাপনাকে। ভোক্তাদের অতিরিক্ত ও গোপন চার্জের অভিযোগ তুলে করা রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। পরদিন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখে পড়লে নিজেদের পক্ষেই সাফাই গাইলেন বিদ্যুৎ সচিব। স্মার্ট প্রিপেমেন্ট স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের ভোগান্তি না থাকে। তো এটা না বেড়ে যায়নি, এটা হলো ভুল বোঝাবুঝি। এটা এই কারণ প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না। এর আগে বিদ্যুৎ ভবনে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান সিআরআইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিআর পাওয়ারজেনের চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী $170 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকার প্রকল্পটির 70% মালিকানা চীনের ও 30% বাংলাদেশের। আর ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হয়েছে 11 সেন্ট। আর সে কারণে প্রশ্ন উঠছে সাম্প্রতিক অন্যান্য প্রকল্পের তুলনায় এই কেন্দ্রটির বিদ্যুতের দর নিয়ে। খুব দ্রুত বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা আবার ট্যারিফ বাতিল করে দিয়ে আবার নতুন করে এরকম আমরা করছি। 2026 সালের জুনে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। সকালে গণভবনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে জানিয়েছেন রাষ্ট্রদূত। অবৈধ ইমিগ্রেশনের বিষয়েও সতর্ক থাকার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। বেনজিরের সম্পদের পরিমাণ দেখে চোখ ছানা পড়া দুদকের। সংস্থাটির আইনজীবী বলছেন, তার অপরাধলব্ধ আয় বিপজ্জনক পর্যায়ের। তথ্য উপাত্তে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান দুদক আইনজীবী। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তির খোঁজে নেমে গলদঘর্ম অবস্থা দুর্নীতি দমন কমিশন দুদকের। 34 বছর 7 মাসের চাকরি জীবনে নিজের এবং স্ত্রী মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড়। প্রথম দফায় গত 23 মে বেনজিরের 345 বিঘা জমি সরকারি বেসরকারি ব্যাংকে থাকা 33টি হিসাব অবরুদ্ধ করে দুদক। 3 দিন পর বেনজির ও তার স্ত্রী মেয়ের নামে থাকা 276 বিঘা জমি, গুলশান 4টি ফ্ল্যাট ও 1 ডজনের বেশি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়। তৃতীয় দফায় গত বুধবার 8টি ফ্ল্যাট এবং 76 বিঘা জমি জব্দের আদেশ পায় দুদক। চলছে দেশে বিদেশে বেনজির দম্পতির আরও সম্পদের খোঁজ। দুদক আইনজীবী বলছেন, সাবেক আইজিপির সম্পদের পরিমাণ দেখে হতবাক হয়েছেন তারাও। একজন সাবেক আইজিপির যেই কর্মকাণ্ড অপরাধলব্ধ আয়, এটা খুবই ডেঞ্জারাস। এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কিভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন, এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন। তথ্যপত্র বিশ্লেষণ করে বেনজিরের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান সংস্থাটির আইনজীবী। যেসব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয়, এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে, কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে। বেপরোয়া সম্পদ অর্জনের বিষয়ে 23 জুন দুদকে ডাকা হয়েছে বেনজির আহমেদকে। 24 জুন হাজির হতে বলা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়েদের। যদিও ওই দিন তারা হাজির হবেন কিনা এ নিয়ে জনমনে রয়েছে সংশয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করায় কন্টেন্ট ক্রিয়েটর ইফতিকার রাকসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ব্লু এর কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। গেল 24 এপ্রিল কুমিল্লায় রাফসানের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যার সময় টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আর কিছুক্ষণ পর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
উইকেট কন্ডিশন ভিন্ন হলেও ডাচদের হারিয়ে সুপার 8-এর পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর শান্ত বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্টে পৌঁছে একদিন বিশ্রামের পর ম্যাচের আগের দিন অনুশীলন করে টাইগাররা। মূল ভেন্যুর সেন্টার উইকেটের দুই পাশের দুটি পিচে ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। আলাদা করে নিজেদের বোলিং নিয়ে কাজ করছেন সাকিব আল হাসান। পরে ব্যাটিংটাও অনুশীলন করেন দীর্ঘ সময়। সেন্টার উইকেটের আশপাশে অনুশীলন করলেও ম্যাচের পিচ কেমন হবে তা নিয়ে খুব একটা ভালো ধারণা পায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতে কোরবানির হাটের পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা, দুর্ভোগে ক্রেতাও। ঢাকার বাইরে জমজমাট বেচাকেনা, কাঙ্ক্ষিত বাজেটে মিলছে না গরু। এবং বিদ্যুতের প্রিপেড মিটারের হিডেন চার্জকে ভুল বোঝাবুঝি বলে দায় এড়ালেন সচিব। ভোগান্তির পরও বললেন দেয়া হচ্ছে ভালো সেবা। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি। এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ ইনান আপনাকে। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।